রুদ্ধ আর কথা বাড়ালো না। বউয়ের মন বুঝতে তার আর বাকি নেই। সে তো আর জোর করেনি আসার জন্য, থেকে আসতো আর দুটো দিন। তার খারাপ লাগলেও মানিয়ে নিত, কিন্তু মেয়েটা স্বইচ্ছায় এসে এখন মা বাবার জন্য মন খারাপ করছে, এটা তারও ভালো লাগলো না। দ্রুত বেগে গাড়ি ছুটিয়ে চলল বাড়ির দিকে। সকালের দিকে জ্যাম থাকায় বাড়ি ফিরতে ভালোই দেরি হলো। মেঘমহলে এসে গাড়িখানা থামতেই অদ্রিজা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। পাশ ফিরতেই নিজ দেবরের সাথে দেখা হলো। ছেলেটা এবেলায় বাড়িতে? রোনাকও ভাবিকে দেখে দাঁড়িয়ে পড়ল। অদ্রিজা ভদ্রতার খাতিরে মাথা ঝুঁকিয়ে নরম স্বরে সালাম জানালো। আসসালামু আলাইকুম ভাইয়া। রোনাকের এখনো কিছুটা অস্বস্তি হয় এই মেয়েটার সাথে কথা বলতে। কতদিন থাকবে এই অস্বস্তি তাও জানে না, তবুও সহজ হওয়ার চেষ্টা করে নিজেও সালামের প্রতি উত্তরে জানালো। ওয়ালাইকুম সালাম। জবাব পেয়ে অদ্রিজা মাথা নিচু করে দেবরকে পাশ কাটিয়ে বাড়ির ভেতর চলে গেল। রুদ্র গাড়ি থেকে নেমে ভাইকে অন্য গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে আগে সময় দেখে নিল। ডিকি থেকে অদ্রিজার লাগেজটা বের করতে করতেই ভাইয়ের উদ্দেশ্যে শুধিয়ে উঠল। দেখে মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয় না তোর। এত বেলা এখন অফিস যাসনি কেন? কিছু হয়েছে তোর? ভাইয়ের এই তীক্ষ্ণ দৃষ্টি কিংবা বুদ্ধি সম্পর্কে বেশ ভালোই অবগত রোনাক, তাই ভাইয়ের কথায় খুব একটা অবাক হলো না। নিজের কথা এড়িয়ে গিয়ে নিজে শুধালো। আমার কথা ধরে নিজের কথা বল। সকাল থেকে তোকে কেউ খুঁজে পাচ্ছিল না। মেইড বলল রাতে বাড়ি ফিরেছিলি, তার মানে ওই রাতেই কাউকে না বলে শ্বশুরবাড়ি চলে গিয়েছিলি, তাই না? রুদ্ধ তেমন পাত্তা না দিয়ে বলল। হ্যাঁ, গিয়েছিলাম তো। তো কিছু না, ভেবেছিলাম ভাবি কটা দিন থাকবে। এখন মনে হচ্ছে তুই ভাবিকে জোর করে নিয়ে এসেছিস। বউকে ছেড়ে একটা দিন থাকতে না পারা, একে কি বলে জানিস? বউ পাগল বলে এদের। এত বউ পাগল হওয়া ভালো না ভাইয়া। এতটুকু বলতেই ভাইয়ের পায়ের দিকে চোখ পড়ল রোনাকের। কিছুটা বিস্ময় আর মজার স্বরে পুনরায় বলে উঠল। আর গ্রেট এমপি সাহেবের কি জুতার অভাব পড়েছে যে সাধারণ একজোড়া জুতা পরেই ছুটে গেছে শ্বশুরবাড়ি? বাপ রে বাপ, কি বউ পাগল হয়েছিস 2 দিন বিয়ে করেই। রুদ্ধ ভাইয়ের কথা শুনে চোখ ছোট করে তাকালো। এই ছেলেটাও এসব খেয়াল করেছে। বউ আর ভাই দুজনের কাছেই তার ইজ্জত শেষ, কিন্তু তার একটা মাত্র বউ, তাহলে সে বউ পাগল কেন হবে না? 100 বার হবে। সে কিছুটা কটাক্ষের স্বরে বলল। সিঙ্গেলটা এমনই বলে, বিয়ে একবার করো না, তখন তুই এমনই হবে। যদি বলিস আমি আব্বুকে বলি প্রিয়তাদের বাড়ি গিয়ে বিয়ের কথা বলতে। ভাইয়ের কথা শুনতেই রোনাক যেন থমকে গেল। যেখানে তাদের আর কখনো দেখা হবে কিনা তার ঠিক নেই, সেখানে বিয়ে। রোনাক একটা দীর্ঘশ্বাস ফেলে তেচরা কণ্ঠে আওড়ালো। তোর ওই জেদি শালি কালো ছেলে পছন্দ করে না, আর তোর ভাই তো কালো। বিয়ে তো দূর, প্রেমও সম্ভব না। রুদ্ধ মেয়ে মানুষের মতো ভাইকে সুন্দর করে অবলোকন করলো। ভাইকে এমন করতে দেখে রোনাক ঘাবড়ে গিয়ে অবুঝের মতো তাকালো। রুদ্ধ কিছুটা ভাবুক হয়ে বলল। তাহলে এটাই কারণ রাতে ঘুম না হওয়ার। চিন্তা করিস না, বেশ হ্যান্ডসাম আছিস, আর ফর্সার ব্যবস্থা আমি করছি। ভাইকে এমন করে কথা বলতে দেখে রোনাক অবকাচ্ছন্ন হয়ে পড়ল। আনমনেই বলে উঠল। তা কিভাবে? রুদ্ধ ভাইকে পাশ কাটিয়ে বাড়ির ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। ভাইয়ের আড়ালে সূক্ষ্ম হেসে জবাব দিল। আমি এখনই তোর জন্য বেস্ট কোম্পানি ফেয়ার অ্যান্ড লাভলি থেকে অর্ডার করছি। দেখবি 1 মাসে তুই ঝকঝক করছিস। রোনা খুক খুক করে কেসে উঠল। এটা তার সেই ভাই নাকি অন্য কেউ? নিশ্চয়ই বউয়ের জন্য পাগল হয়ে গেছে, নাকি তার সাথে মজা করে গেল। ধুর, সেই বা পোকার মতো প্রশ্ন করলো কিভাবে? মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলালো। পেছন থেকে ভাইয়ের যাওয়ার পানে তাকিয়ে উচ্চ স্বরে বলে উঠল। নিজে আগে ঝকঝকে হ, না হলে ভাবিও কবে জানি তোকে ডিভোর্স ঠুকে দেয়। আর যদি তুই সফল হোস তাহলে আমি ইউজ করে দেখবনি। যদিও তোর এই শালির জন্য ঝকঝকে হওয়ার কোনো ইচ্ছে আমার নেই। ভার্মে যাক তোর শালি। রোদের কিছুটা আঁচ এসে চোখে মুখে ছুঁয়ে গেল, তবে তা খুবই সামান্য, কারণ খুব বেশি রোদ নেই আকাশে। কেমন একটা গুমোট ভাব, কিন্তু গরমের আধিক্য অনেক। বর্ষণের দেখা মিলবে নাকি আজ কে জানে, কিন্তু অম্বরের মতো তার মনেও গুমোট ভাব পরিলক্ষিত হচ্ছে। কেমন লাগছে নিজেও বুঝছে না। এর জন্য নিজেই বিরক্ত, এতটাই বিরক্ত যে অল্প পথের জায়গায় আজ অনেকটা পথ একাকী হাঁটতে হাঁটতেই চলে এসেছে। অথচ সেদিকে তার ধ্যান নেই কোনো। কেমন উদাসীন মনে হচ্ছে নিজেকে। যতক্ষণ ভার্সিটিতে প্রিয় বান্ধবীর সাথে ছিল ততক্ষণে যেন সব ঠিক ছিল, কিন্তু পথ চলতে এসে থেকে থেকে চক্ষুদয় আশেপাশে চলে যাচ্ছে, যেন সে চাইছে না
কিন্তু তার চোখ দুটো কাউকে খুঁজে চলেছে খুব করে। মনও যেন চাইছে সে আসুক, কিন্তু তার মস্তিষ্ক এতে ঘোর বিরোধিতা করে। মন চাইল চোখ দুটোকে উঠিয়ে ফেলে দিতে। তার চোখে অন্য কাউকে কেন খুঁজবে যাকে সে দেখতেই চায় না? নিজের অদ্ভুত ভাবনায় নিজেই মহাবিরক্ত হলো প্রিয়তা। পদযুগল স্থির করে দাঁড়ালো, রিকশার অপেক্ষা করলো, পুনরায় আশেপাশে তাকালো। হয়তো আশা ছিল তাকে একবার দেখে ফেলবে। সেদিন বলার পর ছেলেটা আর আসেনি তার কাছে, না তো ফোনে কোনো যোগাযোগ হয়েছে। সে এটাই চেয়েছিল, হয়েছেও তাই। কিন্তু তার মন কেন মানছে না এইসব? দুদিনের মাঝেই ছেলেটা তাকে কি এমন জাদু করলো যে তার চোখ দুটো ছেলেটাকে এইভাবে খুঁজে বেড়ায়? নিজের ভাবনায় আর কাজে বিরক্ত হয়ে নিম্ন আওয়াজে আহা বলে চিৎকার করে উঠল প্রিয়তা। মাথা ঝেড়ে সব ভাবনা বের করে দিতেই চাইল। মনকে বুঝালো সে ছেলেটাকে ভুল করেও দেখতে চায় না, মোটেও চায় না। একটা রিকশার দেখা মিলতেই তাতে উঠে বসলো, আর তাকিয়ে দেখলো না আশেপাশে। মনে মনে বিড়বিড় করে উঠল, আমার চোখ আপনাকে যতই খুঁজুক আপনি ধরা দিয়েন না রোনা, কারণ আমি আপনাকে পছন্দ করি না, একদমই করি না। রিকশাটা অনেকটা দূর যেতেই আড়াল থেকে বেরিয়ে এলো রোনাক। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রিকশাটার পানে। মেয়েটার পৃষ্ঠদেশ এখনো দেখা যাচ্ছে। তার বোধহয় রোগ হয়েছে। রোজ ভার্সিটির ছুটির সময় অফিস ফাঁকি দিয়ে এখানে ছুটে আসার রোগ। সে তো মনে মনে প্রতিজ্ঞা করেছিল আসবে না আর মেয়েটার কাছে, ভাববে না তার কথা। তবুও কেন ভাবনায় চলে আসে? কেন ছুটে আসে সে এখানে? কেন আড়াল থেকে মেয়েটাকে অবলোকন করে সে? এই এত কেন এর জবাব নেই রোনাকের কাছে। আর জবাব পেয়েই বা কী হবে? রোনাক একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে ধীর পায়ে এগিয়ে গেল নিজের গাড়িটার দিকে। গাড়িতে চড়ে সিটে শরীর এলিয়ে দিয়ে বসে রইল, যেন তার মাঝে এখান থেকে যাওয়ারও কোনো তাড়া নেই। নাকি যেতে ইচ্ছেই হলো না? তা বোধহয় সেই ভালো জানে। গোধূলির আগমন ঘটতেই আড্ডায় মেতেছে মেঘমহলের রমণীগণ। রুহানি বেগম ব্যতীত সবাই ড্রয়িং রুমে জড়ো হয়েছে। নানান গল্পে মেতেছে তারা। অদ্রিজা শ্বশুর বাড়ি ফিরেছে, 2 দিন পেরিয়েছে। সকলের সাথে থাকতে থাকতে মা বাবাকে ছেড়ে আসার কষ্ট এখন ভুলে গেছে। সবাই ভার্সিটি আর কলেজ থেকে ফেরার পর রায়া আবদার জুড়েছে সবাই মিলে পেয়ারা মাখা খাবে। এতে কেউ দ্বিমত করেনি, তাই সবাই নিচে এসে জড়ো হয়েছে। কিন্তু বাড়িতে কোনো পেয়ারা নেই, তাই রায়া তার বড় ভাইয়াকে ফোন করে জানিয়েছে এখনই যেন পেয়ারা পাঠিয়ে দেয়। রুদ্ধ বোনের আবদার রাখতেই বলেছে নাসিমকে দিয়ে এখনই পাঠিয়ে দিচ্ছে। সবাই এখন নাসিমের আসার অপেক্ষায়, কিন্তু বান্দার এখনো দেখাই নেই। নাসিম আসছে শুনে ঈশানী সবার আড়ালে বারবার দরজার পানে তাকাচ্ছে, কিন্তু লোকটা আসছেই না। আগে ছেলেটা প্রতিদিন এ বাড়িতে পা রাখত, কিন্তু এখন তাকে দেখতে পাওয়া যেন মরুভূমিতে এক বিন্দু পানির দেখতে পাওয়ার মতো। তার দৃষ্টি যে সর্বদা চাতক পাখির মতো চেয়ে থাকে। এই খবর কি কেউ জানে? কখনো কখনো খুব করে মিস করলে এই বলে নিজেকে সান্ত্বনা দেয় ছেলেটার এখানে না আসাই ভালো। আসলেই তার সাথে ঝগড়া ব্যতীত কিছুই হয় না। আর এত ঝগড়ার পরেও যে রাগ পুষে রাখতে পারে না। ছেলেটাকে চোখের দেখা না দেখলে হয়তো মায়ায় পড়া থেকে বেঁচে যাবে। কি এক অদ্ভুত অনুভূতি কাজ করে ছেলেটার জন্য। রাগও হয়, আবার মনও পুড়ে। ঈশানী দীর্ঘশ্বাস ছাড়ার সময় পেল না। তার পূর্বেই নাসিমকে অনেকগুলো পেয়ারা হাতে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেল। ছেলেটাকে দেখতেই নিজের অজান্তেই ঈশানীর অধর কোণে হাসির রেখা দেখা দিল। নাসিম এগিয়ে গিয়ে হাতে পেয়ারাগুলো রেখে দিয়ে সোফায় বসে পড়ল। রায়ের পানে তাকিয়ে ক্লান্ত স্বরে আওড়ালো, একদিন তোর ফরমায়েশ খাটতে খাটতে আমি শেষ হয়ে যাব রে মেঘ। তোকে দ্রুত বিয়ে দেওয়ার প্রয়োজন। বিয়ের কথা শুনে রায়া ভ্রু কুঁচকে নাসিমের পানে তাকিয়ে কিঞ্চিত তেরা স্বরে বলল, চুপ থাকো ভাইয়া, আমার সবগুলো ভাইয়ের বিয়ের পর বিয়ে করব। আর সবচেয়ে বড় কথা, বিয়ের পর জামাই নিয়ে এ বাড়িতেই পড়ে থাকবো আমি। তোমাদের মুক্তি নেই, বুঝেছো? তুই বড্ড সুবিধাবাদী লোক রে মেঘ। রায়া জবাব দিল না, তবে ভাইয়ের উদ্দেশ্যে মুখ ভেঙাতে ভুলল না। নূরজাহান বেগম নাসিমের উদ্দেশ্যে বলে উঠল, এসেছিস যখন না খেয়ে যাস না, অপেক্ষা কর একটু সময়। নাসিম মেনে নিল। অদ্রিজার ঈশানী ছিল নীরব দর্শক। পেয়ারা নিয়ে এসেছে বিধায় অদ্রিজা উঠে গেল কিচেন থেকে প্রয়োজনীয় জিনিস আনতে। এনে শাশুড়ির সাথে মিলে পেয়ারা কাটতে শুরু করলো। নাসিম সোফায় শরীর এলিয়ে দিয়ে এদিক ওদিক ঘাড় ঘুরালো। তখনই চোখ পড়ল ঈশানীর পানে। তার মনে হলো মেয়েটা তার পানে তাকিয়েছিল, কিন্তু সে তাকাতেই চোখ সরিয়ে নিয়েছে। নাসিম এসব পাত্তা দিতে চাইল না।
কিন্তু হঠাৎ করে সেদিন ছাদের ঘটনা স্মরণে এলো। মনে পড়ল মেয়েটা তার বুকের ওপর কিভাবে পড়েছিল। হঠাৎ করে নাসিমের বুক ধড়ফড় করতে শুরু করলো। না চাইতেও বারবার দৃষ্টি ঘুরে সেই মেয়েটার পানে নিবষ্ট হতে চাইলো। নাসিমের এখানে আর বসে থাকতে ইচ্ছে হলো না। উঠে দাঁড়িয়ে নূরজাহান বেগমের উদ্দেশ্যে বলে উঠল, আন্টি, আমি একটু উপর থেকে আসছি। কথা শেষ করে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদের দিকে অগ্রসর হলো। ঈশানী আর চোখে তাকিয়ে রইল নাসিমের যাওয়ার পানে। হঠাৎ কি মনে করে স্বামীকে উদ্দেশ্য করে বলল, মামি, আমি একটু রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। বলেই দৌড় লাগালো। অদ্রিজা আর নূরজাহান বেগম কাজের ভেতর থাকলেও রায়ার চোখের অগোচরে রইল না কিছুই। রায়া তীক্ষ্ণ দৃষ্টি ফেলেই তাকিয়ে রইল প্রিয় আপুর যাওয়ার পানে। ঠিক দেখলো বোনটা তার নিচের রুমের দিকে না গিয়ে ছাদের দিকে দৌড়ে যাচ্ছে। তার আপুটা কিছু একটা ঘটাবে, আজ না হয় কাল, এটা সে নিশ্চিত। ভেবেই দীর্ঘশ্বাস ফেলে নজর ঘুরিয়ে মা ভাবির দিকে নিবিষ্ট করল। ঈশানী উপরে উঠে সোজা ছাদে এসে চিলেকোঠার রুমের সম্মুখে এসে ওকে ঝুঁকি মারল। নাসিমকে ভেতরে থাকতে দেখে দরজায় হালকা কড়া নেড়ে আলতো হেসে ডেকে বলে উঠল, হে নাজিম ভাইয়া, আসবো? হঠাৎ কারোর কণ্ঠস্বর পেয়ে তাকিয়ে দরজার সম্মুখে ঈশানীকে উকি মারতে দেখে বিরক্ত হলো নাসিম। যে মেয়ের জন্য সে উপরে চলে এলো সেই মেয়ে তাকে জ্বালানোর জন্য এখানে এসে হাজির। অসহ্যকর। বিরক্ত হয়ে বলল, কোনো প্রয়োজন নেই, নিচে যান। বারণ করায় ঈশানীর হাসি নিভে গেল। সম্মতির আশায় না থেকে জেদ দেখিয়ে রুমে প্রবেশ করলো। রুমটাকে অবলোকন করতে করতে শুধালো, কেমন আছেন নাজিম ভাই? তা জেনে আপনি কি করবেন? যেতে বলেছি না এখান থেকে। ঈশানী ভ্রুকুটি করে নাসিমের পানে তাকালো। ছেলেটার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এতে যেন ঈশানী আরও পেয়ে বসলো। সেও তো চায় লোকটাকে বিরক্ত করতে, তবে সে স্বাভাবিকভাবেই বলে উঠল, আপনি সব সময় এত রুক্ষ মেজাজে কথা বলেন কেন আমার সাথে? একটু ভালোভাবেই কথা বলতে পারেন না? সে কি সত্যি মেয়েটার সাথে সর্বদা খারাপভাবে কথা বলে? কই না তো। তবুও কোথাও একটা খারাপ লাগলো। বিরক্তি ভাবটা কেটে গেল। স্বরটাকে শান্ত করে বলে উঠল, ঠিকভাবেই তো কথা বলি আমি, এর থেকে নরমভাবে কি করে কথা বলে শুনি। প্রশ্নটা শুনতেই ঈশানীর মাথা যেন দুষ্ট বুদ্ধি চাপলেও হঠাৎ দুপা এগিয়ে নাসিমের নিকটে এসে দাঁড়ালো। তাদের মাঝে দূরত্ব কয়েক ইঞ্চি মাত্র। আকস্মিক মেয়েটার এত নিকটে আসায় নাসিমের নিঃশ্বাস দ্রুতগামী হয়ে উঠল। বুকের মাঝে কি এক অসহ্য অনুভূতির খেলা শুরু হলো। নাসিমকে আরও খানিকটা ভরকে দিতে ঈশানীর নজর বদলে আবেশিত দৃষ্টিতে তাকালো নাসিমের মুখপানে। স্বরে আবেগ মিশিয়ে নরম কণ্ঠে বলে উঠল, ঠিক এমন করে মুগ্ধ দৃষ্টিতে তাকাবেন আমার পানে। এর চেয়েও নরম কণ্ঠে এক রাশ ভালোবাসা মিশিয়ে কথা বলবেন, যেন আপনার কণ্ঠ শুনে কেউ এক মুহূর্তে প্রেমে পড়ে যায়। বুঝেছেন? মেয়েটার এত নৈকট্য আর এত আবেশিত কণ্ঠস্বর নাসিমের পছন্দ হলো না। সেও হঠাৎ এক অদ্ভুত কাণ্ড ঘটালো। হাত বাড়িয়ে মেয়েটার চুল টেনে ধরে মেয়েটার মুখ নিজের সামনে থেকে সরিয়ে পেছনের দিকে নিল। আকস্মিক চুলেই টান পড়ায় ঈশানীর মুখ থেকে হালকা ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। আউচ! নাসিম সেসব পাত্তা দিল না। পুনরায় স্বরে বিরক্তি মিশিয়ে শাসিয়ে বলে উঠল, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। সুন্দর করে কথা বলা তো দূর, আপনার সাথে আমার কথাই বলতে ইচ্ছা হয় না। আমার থেকে দূরে দূরে থাকবেন, বুঝেছেন? কথা শেষ করে কঠোর দৃষ্টি নিক্ষেপ করেই রইল নাসিম। ঈশানীর মনে হঠাৎ করে অভিমান সৃষ্টি হলো। লোকটা তার সাথে সমস্যাটা কোথায়? মানছে তারা লড়াই করে, তাই বলে কি ভালোভাবে কথা পর্যন্ত বলা যায় না? অসহ্য পুরুষ মানুষ। নিজেও রেগে গিয়ে বলে উঠল, আপনিও আমার আশেপাশে আসবেন না। চুল ছাড়ুন আমার। নাসিমের যেন হঠাৎ খেয়াল হলো সে মেয়েটার চুল আঁকড়ে ধরে আছে। খেয়াল হতে ছেড়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়ে জোরে একটা শ্বাস ফেলে ধমক দিয়ে বলল, বের হন এই রুম থেকে। ঈশানী এগিয়ে গেল। দরজা পর্যন্ত গিয়ে আবার থেমে দাঁড়ালো। নাসিমের পানে তাকিয়ে ঝাঁঝালো স্বরে বলে উঠল, এটা আমার মামুর বাড়ি। আপনি কে আমাকে রুম থেকে বের করার? আজ চলে যাচ্ছি, কিন্তু একদিন এমন আসবে যে আপনি আমাকে আপনার কাছাকাছি এক রুমে রাখার জন্য উতলা হবেন। দেখে নিন, সেদিন আমিও আপনাকে লাথি মেরে রুম থেকে বের করে দিব, মনে রাখেন। এতটুকু বলে আরও কিছু বিড়বিড় করতে করতে মেজাজ নিয়ে বেরিয়ে গেল ঈশানী। নাসিম ঈশানীর যাওয়ার দিকে তাকিয়ে উচ্চ আওয়াজে বলে উঠল, এমন দিন বাস্তবে তো দূর, স্বপ্নেও না আসুক। আর আপনি আমার সাথে বলে পারবেন নাকি বেয়াদব মহিলা যে আমাকে রুম থেকে বের করবেন?
নাসিম রুমে আরও কিছুটা সময় কাটিয়ে নিচে চলে এলো। ততক্ষণে পেয়ারা মাখানো শেষ। রায়া তাকে ডেকে খেতে বলতেই সে পুনরায় সোফায় গিয়ে বসলো আর চোখে একবার তাকালো ঈশানের দিকে, কিন্তু মেয়েটা নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। এমন ভাব যেন নাসিমকে সে চিনেই না। নাসিমও আর না তাকিয়ে সবার সাথে একটু খেয়ে বিদায় নিয়ে চলে গেল। নাসিম দরজা পেরোতেই ঈশানী চোখ তুলে ছেলেটার যাওয়ার পানে দৃষ্টি ফেলল। খাওয়া শেষ হলেই নূরজাহান বেগম অন্য কাজে চলে গেলেন, কিন্তু বাকি 3 রমণী ড্রয়িং রুমেই বসে রইল। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেটে যায় তাদের আড্ডা আর মজায়। ঈশানী গিয়ে টিভিটা চালিয়ে দিল। অল্প সময় টিভি দেখে তবে তারা আড্ডার সমাপ্তি ঘটাবে। হয়তো দুপুরে অন্য কেউ টিভি দেখে নিউজ চ্যানেলেই রেখেছিল। ঈশানী চ্যানেল চেঞ্জ করার আগেই সবার নজর স্থির হলো টিভির পর্দায়। সেখানে নিউজে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের এক নেতা 2 দিন যাবৎ নিখোঁজ হয়ে আছে। তার পরিবার কিংবা পুলিশের লোকেরা তদন্ত করেও এখনো পর্যন্ত কোনো সুরাহা পায়নি। তাকে কেউ টাকার জন্য কিডন্যাপ করেছে নাকি ব্যক্তিগত আক্রোশ মেটাতে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, কিছুই বলা যাচ্ছে না। এমন অনেক কথা অনবরত বলে যাচ্ছে এক সাংবাদিক। সেসব কথায় খুব একটা ধ্যান দিল না অদ্রিজা। তার সব ধ্যান পড়ে আছে টিভির স্ক্রিনে দেখানো নিখোঁজ হওয়া যুবকের ছোট্ট একটা ছবির দিকে। অদ্রিজার মনে হলো সে ছেলেটাকে কোথাও দেখেছে। সে চিন্তায় মগ্ন হলো। ঈশানীকে এখনও খবরের চ্যানেল পাল্টাতে না দেখে রায়া রিমোট নিয়ে তা চেঞ্জ করতে করতে বিরক্ত নিয়ে আওড়ালো, এত বড় দামড়া ছেলেকে কেউ কিডন্যাপ করে বুঝি? নেতা বলে সামান্য নিখোঁজ হওয়াতেই ঝড় তুলে ফেলেছে মিডিয়া। সাধারণ মানুষ নিখোঁজ হলে তো এদের খুঁজেও পাওয়া যায় না, কিন্তু এই দামড়া ছেলেকে চেনা মনে হয়, তাই না আপু? এ ভাইয়ার দলেই কাজ করে, তাই না? প্রশ্ন করে তাকালো ঈশানীর পানে। ঈশানী সায় জানিয়ে জবাব দিল, তাই মনে হলো, দেখেছি মনে হয় ভাইয়ার সাথে। 2 বোন নিজেদের মতো কথা বলে টিভি দেখায় মন দিল, কিন্তু অদ্রিজার মন সেই ছেলেটাতেই পড়ে রইল। 2 ননদের কথা শুনে স্মরণে এলো এই ছেলেটাকে সেদিন মিটিং রুমে দেখেছিল কফি দিতে গিয়ে। এক পলক দেখেছিল, তাই চিনতে কষ্ট হচ্ছিল। এই ছেলেটাই তাকে বিশ্রী ভাষায় কথা বলেছিল, সাথে আর একজন বয়স্ক লোকও ছিল। কিন্তু এই ছেলেটা হঠাৎ নিখোঁজ কী করে হলো? কে করলো এমন? প্রশ্ন জাগলেও জবাব পেল না। ভাবতে চাইল না আর ছেলেটাকে নিয়েও, কিন্তু ভাবনা যেন মন থেকে সরতেই চাইল না। মনে মনেই সিদ্ধান্ত নিল রাতে রুদ্ধ ফিরলেই তার কাছে শুধাবে সে এই বিষয়ে কিছু জানে কি না। আফটার অল ছেলেটা তার স্বামীর দলের একজন সদস্য। তার খুব করে কৌতূহল হলো বিষয়টি জানতে। ধানমন্ডির এক প্রভাবশালী ব্যক্তি মিস্টার সৈয়দ আজগর। সবাই ওনাকে একজন সফল বিজনেসম্যান, পাশাপাশি একজন রাজনীতিবিদ বলেই জানেন। বিজনেসে সফল হলেও রাজনীতিতে তেমন একটা সফল হতে পারেনি, যদিও একবার সংসদ সদস্য হিসেবে নিয়োজিত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সময়ে রাশেদুল কাদের আর তার ছেলে রুদ্ধর কারণেই সেই জায়গাটা আর ফিরে পেতে সক্ষম হননি। 2টো নির্বাচনেই হার ছিল ওনার সঙ্গী, কিন্তু তিনিও হার মেনে বসে থাকেননি। এবারের সংসদ নির্বাচনেও নিজের নাম লিখিয়েছেন, আর এবারের কার্যক্রম অত্যন্ত সূক্ষ্মভাবে আর কঠোরভাবে পালন করেছেন। কোনো ত্রুটির সম্ভাবনা রাখছেন না, কোনো খুঁত রাখছেন না। এমনভাবে লড়ে যাচ্ছেন যাতে এবারের বিজয়ে ওনার দরবারে এসেই কড়া নাড়ুক। আর এই রাজনীতিবিদ ময়দানে ওনাকে সাহায্য করে থাকে ওনার একমাত্র পুত্র সমুদ্র আজগর। বয়সের কোঠা 30-এ এসে ঠেকেছে। সৈয়দ আজগরের ইচ্ছে ছিল একেবারে নির্বাচনে ছেলেকে পদপ্রার্থী হিসেবে দাঁড় করাতে, কিন্তু কোনো কারণবশত সে বলেছে এই নির্বাচনে অংশ নিতে রাজি নয়। সৈয়দ বাবু এতে বাধা সাধেননি। ছেলে সাহায্য করেছে, এতেই তিনি সন্তুষ্ট। আজগর মহল রাজধানীর বুকে সগর্বে দাঁড়িয়ে আছে। এর চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে যে কেউ মোহিত হতে সক্ষম। বাড়ির সম্মুখে গোটা কয়েক গার্ডের সমাহার দেখা যায় সর্বদা। বাড়ির বাহিরে থেকে শুরু হয় অন্দর পর্যন্ত সর্বদাই বিলাসিতা ছড়াছড়ি। কিন্তু এত বিলাসিতার পেছনের কারণ হয়তো সবার অজানা। হয়তো অনেকেই মনে প্রশ্ন জাগে, কিন্তু জবাবস্বরূপ মেলে একটাই জবাব, একজন বিজনেসম্যানের কি টাকার অভাব হয়? আজগর বাড়ির বড় কারুকার্য শোভিত লোহার গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো একটা বিলাসবহুল গাড়ি। গাড়িটা স্থির হতেই তার ভেতর থেকে নেমে এলো এক সুঠাম দেহের পুরুষ। পুরুষটিকে দেখেই সব গার্ড ঝুঁকে অভিবাদন জানালো। পুরুষটি সেসব তোয়াক্কা না করে মেইন দরজা পেরিয়ে অন্দরে প্রবেশ করলো।
ভেতরে থাকা মেয়েটগুলোও ছেলেটিকে দেখে মাথা ঝুঁকালো। সেদিকেও ধ্যান না দিয়ে সে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় উঠে নিজের আধুনিক ডিজাইনে তৈরি করা নিজের কক্ষে প্রবেশ করলো। শুরুতে নিজের পরিধানকৃত পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে এসে অন্য পোশাকে নিজেকে আবৃত করে নিল। এবার যেন কিছুটা প্রশান্তি অনুভব করলো ছেলেটা। স্বস্তিতে শরীর এলিয়ে দিল বিছানায়। তার স্থায়িত্ব হলো ক্ষণকাল। দরজায় নক পড়তেই সে বিরক্ত হয়ে উঠে বসলো। রুমে আসার পারমিশন দিতেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন বাড়ির কর্তা সৈয়দ আজগর। সম্মুখে বিছানায় বসে থাকা একমাত্র পুত্রকে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলেন। দেখা শেষ হতেই আরও কিছুটা এগিয়ে ছেলের সম্মুখে দাঁড়ালেন। গম্ভীর স্বরে শুধিয়ে উঠলেন, নির্বাচনের প্রচার কেমন চলছে?